আমরা শহীদ ওসমান হাদিকে লিটারালি বেচবো। ভবিষ্যৎ পরিকল্পনা কি ইনকিলাব মঞ্চ নিয়ে? আমি কখনোই রাজনীতি করতে চাইনি। তাহলে শুধু হাদির কেন? অন্যদেরটা চান না কেন? ওটা কি শিবির একটা নিজেই আমাকে অ্যাপ্রোচ করেছে। ভারত বিরোধী অবস্থান ছিল, সেই অবস্থান কি এখনো আছে? এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল হওয়ার কোনো ইচ্ছে নেই। অনুভূতি কি? তিনি একজন হিরো ছিলেন। কথাচলকের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের অতিথি ফাতিমা তাসনিম জুমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং একই সঙ্গে বাংলাদেশের একটি বহুল আলোচিত প্ল্যাটফর্ম, একটি সংগঠন ইনকিলাব মঞ্চ, সেটির একজন গুরুত্বপূর্ণ নেত্রী। স্বাগত আপনাকে আমাদের এই পর্বে। জুমা, আপনার দুটো পরিচয় আসলে আমি দিলাম। একটা হচ্ছে আপনি ডাকসুর একজন নির্বাচিত সদস্য, আপনি একজন সম্পাদক, এবং একই সঙ্গে আপনি বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে খুব আলোচনা তুলেছে এবং সবসময় এদেরকে নিয়ে বেশ আলোচনা। ইনকিলাব মঞ্চ তার একটি গুরুত্বপূর্ণ নেতা। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন ইনকিলাব মঞ্চের, এখন কি আছেন? আমি আমাদের খুব রিসেন্টলি গত পরশুদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি হয়েছে। আমি কেন্দ্রীয় কমিটিতে শিফট করছি। মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আর নেই, হ্যাঁ, কিন্তু আপনি কেন্দ্রীয় কমিটিতেও নেই, কিন্তু আপনি হ্যাঁ, হ্যাঁ, আমাদের কমিটি দেওয়া হবে সামনে। ওখানে কি কি পদ পেতে যাচ্ছেন? খুব সম্ভবত সহ-মুখপাত্র। সহমুখপাত্র। আপনাদের একটা দাবি ছিল, শরীফ ওসমান বিন হাদি যাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী বলে যাকে আইডেন্টিফাই আপনারা করেছেন, ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর হোসেন, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে। জি। অনুভূতি কি? এটা তো অবশ্যই আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের কাছে যত গোয়েন্দা তথ্য আমাদের কাছে যতটুকু এসেছে, সেখানে তো আমাদের কিছু পরিচিত মানুষজন রয়েছে বা তাদের কাছ থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছিলাম যে তারা দেশে ছিল, আবার কখনো জানতে পেরেছি যে তারা বিদেশে ছিল। তো এক ধরনের সমন্বয়হীনতা ছিল। একবার বাংলাদেশ পুলিশ বলছে যে তাদেরকে মেঘালয়ে অ্যারেস্ট করা হয়েছে, মেঘালয় পুলিশ আবার সেটা অস্বীকৃতি জানালো। তো এত ধোঁয়াশার মধ্যে শেষ পর্যন্ত যে তাদেরকে পাওয়া গেল এবং যে আশঙ্কাটা আমরা করছিলাম হয়তো তাকে মেরে ফেলা হবে, এবং সেটা যে না হয়ে বরং তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই স্বস্তির। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি তাদেরকে দেশে এনে ফার্দার ইন্টারোগেশন করে যদি একেবারে মূল হোতা যারা তাদেরকে যদি আইডেন্টিফাইড করা যায়, সেটাই আসলে আমাদের বড় প্রাপ্তির জায়গা হবে। আপনারা বা, গত কয়েক মাস ধরে, বিশেষ করে শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে, তিনি পরে মারা যান বিদেশে, তখন থেকেই আপনারা আপনাদের আন্দোলনের একটাই দাবি, আপনারা ওসমান বিন হাদির হত্যাকারীদের এবং যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, সম্ভবত সিসি ক্যামেরার ভিডিও দেখে আইডেন্টিফাই করা হয়েছিল, আপনারা তাদেরকে হত্যাকারী হিসেবেই চিহ্নিত করেন। এই দাবিটা তো পূরণ হয়ে গেছে, হুম। মানে এখন আপনারা কি করবেন? দাবিটা পূরণ হয়নি যতদিন পর্যন্ত না বিচারটা সঠিকভাবে হবে, বিচারের নামে কোনো নতুন নাটক দেখতে পাবো না, ততদিন পর্যন্ত আমাদের এই দাবিটা রিলেভেন্ট। এটা কিন্তু পুরাতন না। আমাদের দুটো দাবি ছিল, একেবারে জানাজার মাঠ থেকে আমরা জানিয়েছিলাম। প্রথমত এই যে যারা হত্যাকারী, তারা তো এই যে ফয়সাল করিম বা আলমগীর যাদের কথা আপনি বলছেন, তারা তো একেবারে লাস্ট স্টেজ। একদম প্রথম থেকে যারা এই খুনের পরিকল্পনা করলো, যারা অর্থ প্রদান করলো, যারা তাদেরকে পালাতে সাহায্য করলো, যারা তাদেরকে আশ্রয় দিল, প্রত্যেকেই তো এখানে হচ্ছে কালপ্রিট। এদের প্রত্যেকের হচ্ছে আমরা মুখোশ উন্মোচন করতে চাই, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনতে চাই। ততদিন পর্যন্ত এই দাবি ততদিন পর্যন্ত এই দাবি পূরণ না। এবং সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যে ব্যর্থতা। আমরা দীর্ঘদিন যাবৎ, আমরা গত ১ বছর আগেই ২০২৪ সালে আমরা হচ্ছে জিডি করেছিলাম। তারপরে বাংলাদেশে এত কিছু ঘটে গেল। সবকিছুর গোয়েন্দা তথ্য অবশ্যই থাকা উচিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। তো এই গোয়েন্দা সংস্থাগুলোতে মানে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা হচ্ছে এখনো পর্যন্ত ফেসিবাদের দোসর আছে বলে আমরা আশঙ্কা করছি, তাদেরকে চিহ্নিত করা খুব জরুরি, এবং এই দাবিটাও আমাদের একই সাথে ছিল। আপনার কথা থেকে দুটো প্রশ্ন আমার। প্রথম প্রশ্নটা হচ্ছে, সুবিচার, সঠিক বিচার বলতে কি বোঝেন? আপনাদের পছন্দসই বিচার? না, সুবিচারের সঠিক বিচার বলতে আমাদের পছন্দসই বিচার না। বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এখন আছে, সেটার উপর আমরা রিলাই করি। কিন্তু যে তদন্ত সংস্থা আছে সেটার উপর আমরা রিলাই করতে পারি না। যেহেতু আমরা বিগত ১৭ বছরের এক্সপেরিয়েন্স আমাদের খুব একটা ভালো না। আমরা দেখেছি এখানে বিচারের নামে বহু কিছু হয়েছে। বিচার ব্যবস্থা এখন অবশ্যই স্বাধীন আছে। এটার উপর খুব রিসেন্টলি আমরা দেখলাম যে এক ধরনের স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে বিভিন্ন ধরনের ফাংশন করতে চায় না। আমরা এটাতে বিশ্বাস করি না। যে বিচার ব্যবস্থাটা আছে সেটার উপর আমরা রিলাই করি, কিন্তু তদন্তটা আমরা মাস্ট চাই যাতে জাতিসংঘ করে, যাতে হচ্ছে
এই যে তদন্তটা হবে সেখানে যাতে কাউকে কোনোভাবে ছাড় দেওয়া না হয়, কোনো ধরনের কম্প্রোমাইজের মতো ঘটনা না ঘটে, এজন্য আমরা জাতিসংঘকে আহ্বান করছি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনারা জাতিসংঘের অধীনে এই তদন্তের দাবি সবসময় জানাচ্ছেন। শুধু হাদির হত্যাকারীর বিচারের তদন্ত জানাচ্ছেন। বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আগে ঘটেছে, পরে ঘটে। এর মধ্যে অনেক বড় বড় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে যেগুলো নানাভাবে আলোচনা সৃষ্টি করে। আপনি বলছেন যে আপনার তদন্তকারী সংস্থাদের উপর আপনাদের আস্থা নেই। তাহলে শুধু হাদির কেন? অন্যদেরটা চান না কেন? আচ্ছা, আর সেটা করা কতটা বাস্তবসম্মত সেটাও আমার আরেকটা প্রশ্ন। প্রথমত হচ্ছে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান সেটার ফ্যাক্ট ফাইন্ডিং কিন্তু ইউএন করেছে, এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট যে মার্ডার কেস সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির কেস। এবং অন্যান্য কেসগুলোর ক্ষেত্রে যদি তারা মনে করে যে তাদের যেমন পিলখানা হয়েছে, আমাদের শাপলা হয়েছে, এই ক্ষেত্রে যদি তাদের যে সংগঠনগুলো আছে তারা যদি মনে করে যে ওকে ফাইন, এই তদন্তটার উপর আমরা রিলে করতে পারছি না বা এটাকে আমরা সাফিসিয়েন্ট মনে করছি না, তারাও দাবি জানাতে পারে। আমি আমার সংগঠনের তরফ থেকে আমার সর্বোচ্চ নেতা শরীফ ওসমান হাদি, তার জন্য আমি দাবি জানাবো। সেটা আমার দায়িত্বশীল জায়গা থেকে আমার দায়িত্ব, সেটাই আমি পালন করেছি। মানে শুধু আপনি ইনকিলাব মঞ্চের একজন নেতা এই জন্য শুধু হাতিরটা চান, আপনি না, অন্যটা এইটা হাতিরটা চান যদি না। না, মানে আমার প্রশ্নটা হচ্ছে আপনি সুস্পষ্টভাবে আপনি বলেছেন যে বাংলাদেশের তদন্তকারী সংস্থাদের উপর আপনার একেবারেই আস্থা নাই। সেই একই প্রশ্ন তো অন্য যারা বিচার প্রার্থী তাদেরও থাকবে নিশ্চয়ই। আচ্ছা, এখানে আমাদের দুইটা কনসার্ন। প্রথমত হচ্ছে তার মৃত্যুর পরের ঘটনার কনসিকুয়েন্সগুলা বা একটার সাথে আরেকটা যদি আপনি একটু মিলান, আপনি দেখতে পাবেন এখানে খুব স্পষ্টভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র যেগুলো রয়েছে সেগুলো খুবই স্পষ্ট। আমরা দেখতে পেয়েছি তার মৃত্যুর পরপর বিভিন্ন দেশের যে মিডিয়াগুলা সেগুলো হচ্ছে তাকে কিভাবে ফ্রেম করেছে, বিশেষ করে ইন্ডিয়ান যে মিডিয়াগুলা সেগুলো তাকে কিভাবে ফ্রেম করেছে। আর সেকেন্ডলি তার এই যে মৃত্যু সেটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু ছিল। তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু যেটাতে আমরা মনে করছি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে নেতারা ছিল তাদের মধ্যে শহীদ ওসমান হাদি ছিলেন অন্যতম খুবই সিগনিফিক্যান্ট নেতা, যিনি হচ্ছে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জানপ্রাণ দিয়ে আসলে সত্যিকার অর্থেই জানটা দিয়ে দিয়েছেন। তো এখানে বেশ কিছু ঘটনা যে তারা যেভাবে থ্রেট পাচ্ছিলেন, মানে জুলাই গণঅভ্যুত্থানেরই একটা বলতে পারেন, কনসিকুয়েন্স বলতে পারেন। এটা কনসিকুয়েন্স শব্দটা আসলে নেগেটিভ, আমি ওয়ার্ডটা এই মুহূর্তে মাথায় আসছে না। সেটার একটা ধারাবাহিকতা বলতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে হয়েছে সেটারই ধারাবাহিকতায় শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এবং এখানে ধরুন আমাদের অন্যান্য যারা জুলাইয়ের নেতা আছে তাদেরও একটা লাইফ থ্রেট বলে আমরা মনে করি। তো যেহেতু ইন্টারিমের সময় ছিল এবং এখন যে সরকার আছে তাদের কিছু বাইন্ডিংস আছে, কিছু লেকিংস আছে। যেমন ধরুন যে বাংলাদেশে আমরা দেখেছি ইন্টারিম আমলে তারা শত চেয়েও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেনি, সচিবালয়কে ঢেলে সাজাতে পারেনি, বা এই যে গভর্নমেন্ট আসলো তারাও এখনও পর্যন্ত মাত্র তো তারা নিল, ক্ষমতা হাতে নিল। তাদের উপর আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাসী যে তারা সামনে পারবে। আমি দেখেছি তারা 10,000 পুলিশ নিয়োগের একটা ঘোষণা দিয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। তো এইভাবে যে একটা প্রক্রিয়া সেটার মাধ্যমে বিচারটা আসলে ডিলে হয়। তো এই জায়গা থেকেই এটা আমাদের কনসার্ন, যাতে হচ্ছে জাতিসংঘ এই তদন্তটা করে। মানে সেটা এই 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 যে আসামিটা গ্রেপ্তার হয়ে গেছে তারপরও এখনো আপনার এই তদন্ত জি, চান? আমরা এখনো তদন্ত চাই, কারণ এখনো পর্যন্ত মূল আমি জানি না আসলে জাতিসংঘের এই ক্যাপাসিটি আছে কিনা যে আমরা একটা এই ব্যাপারে হত্যাকাণ্ড তদন্ত করার ব্যাপারে। আপনারা ভালো জানবেন হ্যাঁ, যেহেতু এই দাবি ব্যাপারে যারা জানাচ্ছেন। কাজ করেছে আমরা বেশ কিছু ওখানে যারা অ্যাক্টিভিস্ট কাজ করেন বাংলাদেশি এবং হচ্ছে অস্ট্রেলিয়ান একজন ছিলেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি যেটা আসলে এভাবে করা যায় কিনা। তো তারা আমাদের কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে তাহলে হচ্ছে জাতিসংঘ এটাতে ইনভেস্টিগেট করবে, এবং সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আসলে এই ঘটনা ম্যাচ করে। একটু পেছনে ফিরি। 12ই ডিসেম্বর ২০২৫ হাদি হত্যাকাণ্ডে মানে গুলিবিদ্ধ হন তিনি। একটি নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত ছিলেন। ১৩ তারিখে মানে ২ জন মানুষ এই হত্যাকারীদের আইডেন্টিফাই করে ফেসবুকে পোস্ট দেন। আপনি তাদের একজন। মানে কিভাবে এটা আপনি করেছিলেন? আচ্ছা, এটা হচ্ছে শুধু আমি না, সেটা এটা প্রথম করেছে দ্য ডিসেন্ট পত্রিকা। তো তারপরে হচ্ছে আমাদের যারা কাজ করতো, আমি আনফরচুনেটলি লাস্ট ভাই যখন করলেন তখন লাস্ট ১ মাস আমি আসলে ওভাবে অ্যাক্টিভ ছিলাম না। আমি মানে বাইরে ছিলাম। তো এই কারণে আমার হচ্ছে করা হয়নি। তাদের সাথে আমার ফেস টু ফেস দেখা হয়নি। মানে আমি একটু দেশের বাইরে ছিলাম, এজন্য আমার ফেস টু ফেস দেখা হয়নি। কিন্তু যখন আমাদের এই ঘটনাটা ঘটে তখন সাথে সাথেই সবাই আইডেন্টিফাই করতে পারে। কারণ সেদিন যারা প্রচারণায় গিয়েছিল তারা তো ওদেরকে দেখেছে। তো ওই ড্রেসের সাথে মিলিয়ে তারা সাথে সাথেই আইডেন্টিফাই করতে পারে। দ্য ডিসেন্ট পত্রিকা যখন হচ্ছে নিউজটা করে তখন আমাদের লোকজন এটা কনফার্ম করে যে হ্যাঁ এটাই। তখন হচ্ছে পুরাতন একটা ছবি দিয়ে তখন আমরা মিলাতে পারি যে এই ২ জন লোকই হচ্ছে হত্যাকারী ছিল। তখন হচ্ছে আমি ছবিটা পোস্ট করি, এবং এটা তখন অলরেডি এস্টাবলিশড যে তারা পালিয়ে যেতে পারে।
আপনারা অনেক ভারত বিরোধী স্লোগান দিয়েছিলেন আপনারা যখন এই যে এই হত্যাকাণ্ডের যখন বিচার চাচ্ছিলেন বিভিন্ন সময় তখন দিল্লি না ঢাকা এই ধরনের মানে স্লোগান দিয়েছেন। আপনাদের সেই মানে স্পষ্টতই একটা ভারত বিরোধী অবস্থান ছিল, সেই অবস্থান কি এখনো আছে? অবশ্যই আছে। বাংলাদেশ এখন ভারত থেকে ডিজেল আমদানি করছে এবং নানাভাবে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনাদের অবস্থান কি? একটা বিষয় আপনার প্রথম প্রশ্নের সাথে একটু করে বলি। প্রথমত হচ্ছে আমরা ভারত বিদ্বেষী না, ভারতীয় আগ্রাসন বিরোধী। আ এটা তো অবশ্যই দেশ বা দেশের মানুষ সম্পর্কে না। সেই দেশের যে হেজিমনি সেটার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান এবং সেটা যেকোনো দেশ। সেটা যদি চীন করে চীনের বিরুদ্ধে, সেটা যদি ব্রিটিশ করে ব্রিটিশের বিরুদ্ধে, সেটা যদি আমেরিকা করে আমেরিকার বিরুদ্ধে। এখানে স্পষ্টত আমাদের দেশের সাথে আমরা বিগত বছরে যেই অবস্থা দেখেছি, সেই অবস্থার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের চেয়ে অন্য একটা দেশকে বেশি লাভবান হতে দেখেছি প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা চুক্তিতে। সেই জায়গা থেকে এই যে আগ্রাসন যেটা, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান এবং দিল্লি না ঢাকা তো আজকের স্লোগান না, সেটা তো বহু বছর আগের স্লোগান। ইনকিলাব মঞ্চ নিয়ে যদি একটু আলাপ করি, মানে ইনকিলাব মঞ্চটা আসলে কি একটু বলবেন? ইনকিলাব মঞ্চ মূলত হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন যারা পলিটিক্যালি অ্যাওয়ার। আমরা বিশ্বাস করি পৃথিবীতে আসলে কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না। আপনি আপনার যে সংস্কৃতি সেটাই আপনার রাজনীতিকে মানে একটা করে কিভাবে রাজনীতি হবে, কিভাবে চলবে, এইটার একটা কাঠামো তৈরি করে মূলত আমাদের সংস্কৃতি। তো এই যে সংস্কৃতি সেটাতে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উচ্চারণ খুব বেশি জরুরি বলে আমরা মনে করি এবং আপনি দেখতে পাবেন আমরা হচ্ছে যেকোনো বিষয়ে আমরা সংবাদ সম্মেলন করতাম, পলিটিক্যাল বিষয়গুলোতে আমরা অ্যাওয়ার থাকতাম। একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা মনে করি যে দেশের পলিটিক্সে দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠনের ভোকাল থাকা জরুরি। আপনারা গত বছর 13ই আগস্ট 2024 সালে জি। যদ্দূর মনে পড়ে আমার, জাতীয় 5ই সংসদ। আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, ক্ষমতা ছেড়ে। 13ই আগস্ট আপনারা আত্মপ্রকাশ করেন, আপনাদের একটা কমিটি হয় এবং আপনাদের প্রথম কর্মসূচিটি ছিল 16ই আগস্ট শাহবাগে আপনারা একটা গণসিজদা করেছিলেন। জি, গণসংস্থা এবং দ্রোহের গান আপনি একই ছিলেন সাথে। ওখানে? আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আচ্ছা, মানে এই গণসিজদার ব্যাপারটা কি আমি এটা বুঝিনি। ওকে, ফাইন। এটা যদি একটু ডিফাইন করি, আমরা দেখবেন যখন আমাদের ক্রিকেটের ক্ষেত্রে যখন দেখি যে কেউ একজন সেঞ্চুরি করলো, সে কিন্তু সিজদা দেয় এবং যখন খুব খুশি হয়ে যায় আমরা কিন্তু সিজদা দিয়ে স্রষ্টার কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ, এটা কিন্তু আমাদের একটা কালচার হিসেবে আমরা জানি। এটা এখন এটা আর কি মানে জাতীয় কালচার নাকি এটা একটা ধর্মীয় কালচারের না, ব্যাপার? এটা আপনার ধর্ম এবং আমরা ধর্মকে কখনোই কালচারের বাইরে দেখি না। ধর্মকে শুধুমাত্র আমরা ধর্ম হিসেবে দেখি না, বরং ধর্মের যে এলিমেন্টগুলা সেগুলো আমাদের কালচারের এলিমেন্ট হিসেবে আমরা দেখি। যেমন আপনি খুশি হয়ে হয়তো সিজদা দিচ্ছেন, এটা আমার কালচার। যে কেউ হয়তো খুশি হয়ে উল্লাস করে, কেউ হয়তো শ্যাম্পেন খায়, সেটা তাদের কালচার। আর সিজদা দেওয়াটা হচ্ছে আমাদের কালচার। তার মানে আপনারা মানে শুরুতেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে শুধু মুসলিমরা থাকবে, অন্যরা না, আপনাদের মঞ্চে আসবে না। আপনি এটা খুবই হলো যে সিজদা ব্যাপারটা তো মুসলিমদের। না, আমি বলি বাংলাদেশের মেজরিটি যদি মুসলিম হয়, সেই গণমানুষের যদি মুসলিম যদি কালচার হয়, সেই কালচার আপনার অ্যাকসেপ্ট করতে সমস্যা কোথায়? গণমানুষ যেটা দিতে চায়, যেমন ধরুন যে গান শুনতে চায় সে গান শুনবে। গণসিজদা ও দ্রোহের গান, আপনি একটু ফ্রেমটা দেখেন, গণসিজদা এবং দ্রোহের গান। এখানে গানও হবে, এখানে সিজদাও হবে। এটাই ছিল আমাদের প্রথম হচ্ছে একেবারে এখনো পর্যন্ত এটাই আমাদের চাওয়া পাওয়া, যে যেটা করতে চায় সে সেটা যাতে স্বাচ্ছন্দ্যে করতে পারে। যেমন একজন সিজদা দিয়ে তার শুকরানা জানাবে, কেউ গান গেয়ে হচ্ছে তার বিজয়টা উল্লাস করবে, যে যেভাবে করতে চায়। তো দুইটাকেই হচ্ছে আমরা এক জায়গায় এনে একই সাথে গণসিজদা হয়, তারপরে আমরা দ্রোহের গান দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এটা আমাদের প্রথম প্রোগ্রাম ছিল না, এটা আমাদের সেকেন্ড প্রোগ্রাম ছিল। এর আগে আমরা হাসিনার গণহত্যাকারী হাসিনার বিচারের দাবিতে একটা মিছিল করেছিলাম। আচ্ছা, এই যে তারপর আপনাদের আর কি কর্মসূচি, মানে আপনারা এই এই মানে মানে ঠিক আন্দোলনটা কিভাবে আগায় নিয়ে যেতে চাইলেন? মানে আমাদের আপনারা কি পরবর্তীতে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পরিকল্পনা না, ছিল? আমাদের কোনো রাজনৈতিক দল হওয়ার এখনো পর্যন্ত পরিকল্পনা নেই। ইভেন ওসমান হাদি তিনি যখন নির্বাচনে গেলেন, তিনি ইন্ডিভিজুয়াল হিসেবে গেলেন, একজন কারণ আপনাদের ইন্ডিপেন্ডেন্ট তো দল ক্যান্ডিডেট। হিসেবে রেজিস্ট্রেশন ছিল না, আপনারা তো না, যাইতে পারতেন না দলীয়ভাবে, আমরা তো ওসমান হাদিও যেতে হ্যাঁ, পারতেন না। এইজন্য আমরা দল হিসেবে আমাদের আত্মপ্রকাশ করার কোনো ইচ্ছেও নেই এবং ইনকিলাব মঞ্চ কখনো কোনো রাজনৈতিক দল হবে না, এটা আমাদের শুরু থেকেই চাওয়া। এজন্য ওসমান হাদি শুরুতেই হচ্ছে জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন, পরবর্তীতে যখন নাগরিক কমিটিতে ছিলেন, পার্টিতে যখন যাওয়ার কথা হলো তখন আমরা মনে করেছি যে এখনই তার যাওয়া উচিত না, ইনকিলাব মঞ্চে থাকা উচিত। তখন এই যে সাংস্কৃতিক লড়াই এটা করা উচিত, তখন তিনি আর যাননি।
তো যদি উনার মন হতো যে ইনকিলাব মঞ্চ একদিন হবে, তাহলে তো উনি নাগরিক কমিটিতে যেতেন না বা নতুন বন্দোবস্তে যেতেন না। তো আমাদের এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল হওয়ার কোনো ইচ্ছে নেই। আমরা রাজপথে প্রায় 140টার উপরে প্রোগ্রাম করেছি, প্রত্যেকটাই কালচারাল জায়গা থেকে। বেশিরভাগই তো আপনারা করেছেন হাদির মৃত্যুর দাবিতে এবং তার মধ্যে অনেকগুলো ছিল খুবই সহিংস। না, আমাদের কোনো সহিংস দাবি ছিল না। এটা আপনার হয়তো জানার ভুল, অথবা মানে আপনাদের আয়োজনকে ঘিরে সহিংসতার ঘটনা আমাদের ঘটেছে? আয়োজনকে ঘিরে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমাদের যেদিন কোনো হাদি প্রোগ্রাম মারা হয়নি। যায় সেদিন আপনারা সেদিন আমাদের শাহবাগে কোনো ছিলেন কর্মসূচি এবং ছিল না। সেখান থেকে আমাদের কোনো কর্মসূচি ছিল না। ইনকিলাব মঞ্চের কোনো কর্মসূচি তাহলে ছিল না। শাহবাগে কারা ছিলেন সেদিন? শাহবাগে জনতা ছিল। কে ছিল সেটা তো আমাদের দেখার বিষয় না। কিন্তু ইনকিলাব মঞ্চ, আপনি যদি ইনকিলাব মঞ্চের পেজে যান তাহলে আপনি দেখতে পাবেন যে ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সহিংস আচরণ না করে। ইভেন সেটা হচ্ছে জনতার কাছে। ইভেন এটাও বলা হয়েছিল, যতগুলো আমাদের প্রোগ্রাম ছিল সবগুলোতে দেখবেন ইনকিলাব মঞ্চের যে আয়োজন সেটার বাইরে কেউ যদি কিছু করে সেটার দায় অবশ্যই সে একা নেবে। ইনকিলাব মঞ্চ থেকে আমি এবং জাবের ভাই ছাড়া কেউ কোনো বক্তৃতা দেবে না, কেউ মিডিয়াতে কথা বলবে না। এটা পর্যন্ত আমাদের খুবই স্ট্রাকচার্ড। আপনি দেখবেন আমাদের যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে কখনো কোনো দিন কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে বা আমাদের মাধ্যমে কখনো কারো উপর আঘাত করা হয়েছে, কিংবা আমাদের কোনো আয়োজনে কারো দুই পক্ষের মধ্যে মারামারি, এই ধরনের কোনো ঘটনা কেউ তাহলে কারা কখনো দেখে। করেছিল এগুলো? সেটা কারা করেছিল সেটা তো গোয়েন্দা সংস্থা বের করবে। আমরা তো জানতে চাই এই আপনারা কাজগুলো। নিজেরাও তো গোয়েন্দা, আপনারা দুজন হত্যাকারীকে আইডেন্টিফাই করেছেন। না, আমরা গোয়েন্দা না। এটা করেছে একটা অনুসন্ধানী পেজ, দ্য ডিসেন্ট, এবং সেটার পরে আমি তো জানি কে আমার অর্গানাইজেশনে এসেছে, সেটা তো গোয়েন্দা না, সেটা তো আমি তো প্রত্যক্ষদর্শী। সেই ক্ষেত্রে আমার সাথে যেটা ঘটেছে সেটা তো আমি তো ভিকটিম। আমি ভিকটিম হিসেবে আমি আমার সাথে কে করেছে সেটা বলেছি। এখানে আমি কোনো অনুসন্ধানী করে যে এই ঘটনা কে ঘটালো সেটা বের করিনি। এবং শাহবাগে যে ঘটনাগুলো হয়েছে, তার মানে আমাদের এমনও হতে পারে যে যাদেরকে হত্যাকারী হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে তারা আসলে হত্যাকারী না, অন্য এটা কেউ। তো স্পষ্ট, তো সিসি ক্যামেরার মাধ্যমে তো স্পষ্ট যে তারাই হত্যাকারী। এবং তাদের পুলিশ ইন্টারোগেশন করেছে, তাদের যে আত্মীয়-স্বজন এবং তাদের যে বান্ধবীদের যাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে, সেখান থেকে এটা স্পষ্ট হয়েছে যে এরাই হত্যা করেছে। এগুলো আপনারা কিভাবে জেনেছেন? মানে আপনাদেরকে ওরা তথ্য হ্যাঁ, ডিস্ট্রিবিউট করেন? অবশ্যই। আমরা তো অবশ্যই, আমাদের মামলার বাদী তো আমাদের সদস্য সচিব আব্দুল্লাহ আল সাবের। সেক্ষেত্রে তো তাকে তথ্য দিতে অবশ্যই বাধ্য। সেভাবে জেনেছি। আচ্ছা, ৬ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক ১ সপ্তাহ আগে আপনারা যমুনা ঘেরাও করতে গিয়েছিলেন কেন? যমুনা ঘেরাও করতে যাইনি। আমরা যমুনাতে শান্তিপূর্ণ অবস্থান করেছি। যমুনার সামনে ১৪০ ধারা আছে, কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ১৪০ ধারা ছিল না। সেখানে হচ্ছে দাবিটা আপনাদের কি ছিল আসলে? আমাদের দাবিটা ছিল জাতিসংঘের অধীনেই যাতে এই তদন্তটা হয়। যে সরকারটা আর ১ সপ্তাহ বেশি নাই, মানে তার হাত মানে মানে কি হয় একটা সরকার যখন হ্যান্ডওভার করার জন্য প্রস্তুতি নিতে থাকে, সে আস্তে, আস্তে এইরকম ডে টু ডে জব কমায় দেয় এবং নির্বাচনের দিকে ফোকাস হয়। এইসব দিকে তার মাথা কামানোর সময় থাকে না এবং আশা করা হয় যে আমরা জানি যে ৭ দিন বা ২ সপ্তাহ পরে নতুন একটা সরকার আসবে। তাহলে আপনার একটা বিদায়ী সরকারের কাছে এরকম একটা দাবি করতে গেলেন কেন? যেদিন একটা প্রধান দল তারা ইশতেহার দিচ্ছে এবং সেই সেই সেখানে একটা ১৪০ ধারা হচ্ছে বা আপনি বলছেন হচ্ছে না এবং সেটা পরবর্তীতে সহিংস হয়ে গেল। দেশ জুড়ে মানে একটা আলোচনা তৈরি হয়ে গেল। এটা কি আপনাদের মাথায় ছিল না? না, আমাদের মাথায় যেটা ছিল, আমরা কোনো ধরনের অবস্থান বা কোনোভাবেই যেতে চাইনি। আমরা এর ১ সপ্তাহ আগে থেকে আ স প্রধান উপদেষ্টার সাথে বসার চেষ্টা করেছি। তার সাথে হচ্ছে একটা শিডিউল নেওয়ার চেষ্টা করেছি। যেটা তার পর্যন্ত আসলে পৌঁছানোই হয়নি, যেটা আমরা জানতে পেরেছি। তো আমার ভাই হত্যা হলো। যে এখন ক্ষমতায় আছে, সে ৫ দিন থাকবে না ১০ দিন থাকবে সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে এখন যে গভর্নমেন্টে আছে, সে যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টে আছে ততক্ষণ পর্যন্ত তার তার হচ্ছে দায়িত্ব আমার যে বিচার সেটা আমাকে পাইয়ে দেওয়া। এবং তারা আমাদের কাছে কথা দিয়েছিল ১ মাসের মধ্যে তারা এই বিচার করে দিবে। তো সেই বিচারে যদি তারা তদন্তটাই ঠিকঠাক মতো করতে না পারে, একটা আপনি যে চার্জশিটটা সেটা তো আমরা পড়েছি। চার্জশিটে যেটা হয়েছে, আলমগীর এবং ফয়সাল করিম মাসুদের সাথে একজন ওয়ার্ড কাউন্সিলরের হচ্ছে একটা সম্পর্ক দেখানো হয়েছে, তার নির্দেশে হত্যা করা হয়। কিন্তু তার সাথে ফয়সাল করিমের কিভাবে যোগাযোগ হলো বা তাদের মধ্যে যে সমন্বয়, কোনো ধরনের কোনো কানেকশন দেখাতে পারেনি তারা। তো এই অবস্থায় তো এই চার্জশিটটাকে আসলে আমাদের গ্রহণযোগ্য মনে হয়নি। তো সেই জায়গা থেকে সে যতদিন ক্ষমতায় আছে আমার পূর্ণ অধিকার আছে তার কাছে দাবি জানানোর যে আমি আমার ভাই হত্যার বিচার মানে চাই। আমি বলছি যে ব্যাপারটা কমন সেন্সের, যে সরকারটা ১ সপ্তাহ নাই। আর মানে আমার তার কাছে তো মানে সে কমন সেন্স, আসলে মানে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নির্বাচনটা ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত থাকবে। ধরেন এটা একটা হত্যাকাণ্ড নান অফ আলোচিত মাই হতো। কনসার্ন, নান অফ মাই কনসার্ন। আমার কনসার্ন আমার বিচার লাগবে। আমার বিচার লাগবে, এবং আমরা স্পষ্টই এটা জানিয়েছি যে নির্বাচন হতে হবে। ইভেন যখন আমাদের উপর হামলা করা হলো, আমাদের ২ জন গুরুত্বপূর্ণ নেতার, আপনি নিজেও আহত আমি হয়েছিলেন। নিজেও আহত হয়েছি। আমার পায়ে এখন স্প্রিন্টারের ব্যথা। যাই হোক, আমাদের আব্দুল্লাহ আল জাবের এখন যে সর্বোচ্চ নেতা, ওসমান হাদির পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, এবং আমাদের আরও বেশ অনেকজন ভাই, ১০০ এর বেশি ভাই যখন আহত, তখনও পর্যন্ত আমরা কোনো ধরনের সহিংসতা না দিয়ে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছি যে নির্বাচন অবশ্যই হতে হবে। তো
তো নির্বাচন বানচাল করা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য বিচার দাবি করা। কিন্তু এই দাবি করাটাকে যারা আসলে সহিংসতা হিসেবে দেখাতে চায়, আমি মনে করি তারা চায় না যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হোক। আহ, ওই সময় অনেকেই বলেছে, আমি এক্স্যাক্টলি নাম মনে করতে পারছি না, কিন্তু ওই সময় আমি টকশোতেও দেখেছি অনেকে বলেছে যে নির্বাচনে কোনো দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ইনকিলাব মঞ্চের এটা একটা স্টান্ট হতে পারে। আহ, আপনি কি সেই অভিযোগের সাথে একমত? কোন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে স্পেসিফিক যদি বলতেন? স্পেসিফিক অনেকেই বলেছে যে জামাতকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, কারণ ওই সময় জামাত এবং বিএনপি ছিল বিগেস্ট রাইভাল। বিএনপির ওই দিন ইশতেহার হলে যেটা হবে সবার নজর ওই দিক থাকবে, নজরটা ঘোরানোর জন্য এটা এরকম একটা ধারণা অনেকে প্রচার করেছে। এটা ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে, অভিযোগ হতে পারে, আমি জানি না, কিন্তু আচ্ছা, এই তথ্য যারা দিয়েছে তারা মানে কিভাবে, যখন একটা সহিংসতা হয় তখন অন্য একটা দল কিভাবে আসলে বেনিফিটেড হয় আমি জানি না। যখন তাদের এত বেশি গুজব ছড়ানোর মতো, প্রোপাগান্ডা ছড়ানোর মতো এত বিশাল একটা বট বাহিনী আছে, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি গত 2 দিন ধরে হয়তো আপনারা দেখছেন যে কন্টিনিউয়াসলি এইসব গুজব রটিয়ে বেড়াচ্ছে যাতে মানে ইটাকে ডাইভার্ট করা যায়, সেখানে অন্য কেউ কিভাবে বেনিফিটেড হয় আমি এক্স্যাক্টলি জানি না। এবং যদি তাদের এটা ধারণা হয়েই থাকে, আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা একটু কাইন্ডলি তদন্ত করে বের করেন ইনকিলাব মঞ্চ কখন কোথায় কার কাছ থেকে কিভাবে সুবিধা পেয়েছে, কিংবা কখন কাকে কিভাবে সুবিধা দিয়েছে। ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত সেই কথাগুলোই বলেছে যেগুলো জনগণের কথা, যেগুলো জনগণ বলতে চায়। এখানে কখনো কখনো বিএনপি বেনিফিটেড হয়েছে, কখনো কখনো জামাত ইসলামী বেনিফিটেড হয়েছে, কখনো কখনো এনসিপি বেনিফিটেড হয়েছে। আপনি জামাত ইসলামের কথা বলছেন, আমি তো দেখেছি যে বিগত সময়ে শহীদ ওসমান হাদী হত্যার পরে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে এনসিপি। কিভাবে সেটা বলি, শহীদ ওসমান হাদীকে আসলে মানুষজন এনসিপি বা নতুনদের একজন মুখ হিসেবেই জেনেছে। সেই হিসেবে তারা ভেবেছে যদি এনসিপি ক্ষমতায় আসে তাহলে হয়তো এই হত্যার বিচারটা হবে। তো সেই দিক দিয়ে যদি আপনি বলতে চান এখানে যদি বেনিফিটেড হওয়ার থাকে এনসিপি হতো, কিন্তু জামাত ইসলামের নামটা আসাটা রাইভাল হিসেবেই তারা তাদের নামটা নিয়েছে, আমরা বুঝতে পারি। কিন্তু এই নামটা নিতে গিয়ে তারা যে আমাদের সাথে যে বেইনসাফিটা করে, আমাদের সাথে যে জুলুমটা করে, আই গেস এই একটা সরকারি দল হিসেবে, বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে এটা নৈতিক হয় না। অনেকে বলেন যে শরীফ ওসমান বিন হাদিকে মানে হিরো বানানো হয়েছে। তিনি একজন হিরো ছিলেন, বানানোর কিছু নাই। এবং এই কথাটা যারা বলেন তারাও বলেন তারা শরীফ ওসমান বিন হাদির রোল তারা জানতে চান যে তার রোল কি। ওয়েল, এইখানে আপনি যদি দেখেন শহীদ শরীফ ওসমান বিন হাদী যখন তিনি একেবারে ছোট ছিলেন, তার বেশ কিছু জাতীয় অর্জন আছে। এবং প্রত্যেকটা যখনই কোনো একটা আন্দোলন হয়েছে বা নিজের যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকুতে তিনি সবসময় সোচ্চার থেকেছেন। যেমন তিনি যখন এনএস কামিল মাদ্রাসায় পড়তেন তখন তিনি হচ্ছে যত ধরনের ইগুলা হতো, অন্যায় যে দাবিগুলো তোলা হতো বা অন্যায় যে স্টেপগুলো নেওয়া হতো সেগুলোর বিরুদ্ধে তিনি সবসময় ভোকাল ছিলেন। তারপর তিনি বিশ্ববিদ্যালয়ে আসলেন, বিশ্ববিদ্যালয়ে যত সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, প্রত্যেকটাতেই তিনি অংশগ্রহণ করেছেন। তিনি 13 এর সাপ্লাই ছিলেন, তিনি কোটা বিরোধী আন্দোলনে ছিলেন, তিনি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পরে যে মিছিল হয়েছিল সেখানে ছিলেন। আপনারা আর কি রোল জানতে চান? ধরুন যে নাহিদ ইসলাম, সে 2024 সালের আন্দোলনে সে সামনে এলো, সামনে ফেস হলো। যদি সে সামনে ফেস না হতো, ধরুন যে আপনি তার সম্পর্কে জানলেন না, তার মানে তার এতদিনের আন্দোলন সংগ্রাম কি নাই হয়ে যেত? তার ছবি আছে, আছে, এগুলো কি নাই হয়ে যায়? তার আগের সংগ্রামগুলো কি নাই হয়ে যায়? যেমন ধরুন আমাদের বিএনপির অনেক ভাই বোন আছেন যারা হয়তো আন্দোলন সংগ্রামে তাদের কোনো ফেস নাই, বা তারা ওভাবে নাহিদ ইসলামের মতো পরিচিতি পাননি। তাই বলে কি তাদের 17 বছরের সংগ্রাম কি নাই হয়ে যায়, বা তাদের কি রোল, এটা কি আমি প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই না, আমি জাস্ট আপনি বুঝতেই পারছেন এগুলো, মানে আমার প্রশ্নগুলো এসছে আমি তাদের উদ্দেশ্যেই বললাম। মানুষের বিভিন্ন হ্যাঁ। লেখালেখি আমি পড়ি বিভিন্ন সময়। যেমন আরেকটা জিনিস আমি সেটাও একটা লেখায় পেরেছি, মৃত শরীফ ওসমান বিন হাদি যত বড় নেতা, জীবিত শরীফ ওসমান বিন হাদি কি অত বড় নেতা ছিলেন? এটা আমি তাদেরকে অনুরোধ করব, আপনি কাইন্ডলি হচ্ছে বিভিন্ন শহীদ শরীফ ওসমান হাদির পেজেই অনেকগুলো ভিডিও আছে, আপনি দেখবেন সেখানে চাওয়ালা এসে তার হাতে নির্বাচন করার জন্য 1000 টাকা দিতে চায়, যেটা সে নিতে চায় না। তারপরেও জোর করে তার হাতে টাকা দেওয়া হয়। সে হেঁটে যাচ্ছে, এমন অবস্থায় একজন আনারস বিক্রেতা, সে 2 প্যাকেট আনারস তাকে টাকা দিবে, সেটা সে কিছুতেই নিবে না। একজন মাছ বিক্রেতা, সে এসে শরীফ ওসমান হাদির সাথে ছবি তুলতে চায়। তো যে মানুষ জনগণের নেতা, তাকে এলিট শ্রেণী না চিনলেও কিছু যায় আসে না। যে মানুষকে জনগণ ভালোবেসেছে, যে মানুষের জানা যায়
8 লক্ষ মানুষ শামিল হয়েছে। সেই মানুষকে গুটি কয়েক এলিট যদি স্বীকৃতি নাও দেয়, জনগণ স্বীকৃতি দিয়েছে। পুরো জানা যায় যে অংশগ্রহণ এটা কি পুরোটাই স্বতঃস্ফূর্ত ছিল? অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। ওসমান হাদির কোনো রাজনৈতিক দল ছিল না। ওসমান হাদি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা ছিল না। এটা চ্যালেঞ্জ করলাম, যদি তারা পারে দেখাক যে সেই রাজনৈতিক দলের সাথে ছিল বা এই রাজনীতি করেছে। এই সবকিছুর পরেও আপনি জানেন কিনা জানি না, আমাদের অনেক বিএনপির ভাই ব্রাদার আমাদেরকে জানিয়েছে তারাও জানাজায় শামিল হয়েছে। এই যে দলমত নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণ, এটা তো অবশ্যই স্বতঃস্ফূর্ত। এখন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ইনকিলাব মঞ্চ নিয়ে? ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে পরিকল্পনাগুলো ওসমান হাদি থাকতে করে গিয়েছেন, এগুলো করতেই আমাদের মিনিমাম আরও 20 বছর সময় পার হয়ে যাবে। আমাদের অনেক প্ল্যান আছে। আমাদের আমাদের বিশেষ করে কালচারালি আর ইভেন রাজনীতিতেও তো ওসমান ভাইয়ের যে যাওয়া, সেটা ছিল কালচারটা পরিবর্তন করার জন্য। যেমন আপনি গতকালকে দেখতে পেয়েছেন হাসনাত ভাই তার জবাবদিহিতার একটা করেছে। তো এইটা শহীদ ওসমান হাদি এটাই চেয়েছিলেন যে তিনি এমন একটা কালচার তৈরি করবেন যাতে অন্যদের জন্য যে কোনো দুর্নীতি, চাঁদাবাজি এগুলো যাতে কঠিন হয়ে যায়। তিনি এই যে বাইক শোডাউন হয়, কার শোডাউন হয়, এগুলোর পরিবর্তে ভ্যান র্যালি করেছেন, যেটার সাথে জনগণ কানেক্ট করতে পারবে। তিনি হচ্ছে কনসার্ট করেছিলেন, যেই কনসার্টটা আসলে ঢাকা আর্ট, কনসার্ট ফর ঢাকা আর্ট, যেখানে হচ্ছে আমাদের নজরুলের গানগুলো, আমাদের বিপ্লবের গানগুলো বাজানো হয়েছিল। এবং তিনি আরও অনেকগুলা, যেমন তিনি জনতার ইশতেহার নামে প্রোগ্রাম করেছেন, যেখানে জনতাই তাদের ইশতেহার লিখতো, তারা কী চায় একজন নির্বাচিত প্রতিনিধির কাছে, সেটা তারাই নিজেরাই লিখেছে। তো এই যে কালচারগুলো তিনি ইন্ট্রোডিউস করেছেন, সেগুলো যদি আমরা জারি রাখতে চাই তাহলে আমাদের অনেক বছর লাগবে। এবং আপনারা জানেন আমরা গত বছর বইমেলাতে হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে আমাদের স্টল ছিল। সেখানে আমরা আমাদের প্রত্যেকটা জিনিস, মগ, চাবির রিং, টি শার্ট, আমাদের হচ্ছে আয়না, এই যে যেই জিনিসগুলো আমার দৈনন্দিন জিনিসপত্র, সেগুলোতেও আমরা হচ্ছে বিপ্লবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার যে কথা, আমার যে বলি, সেটা যে সবাইকে ওন করতে পারানো বা সেটা যে সবার সাথে কানেক্ট করতে পারানো, এই কাজগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। এবং যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থান অনুপ্রাণিত একটা সংগঠন, অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটার যে চাওয়া পাওয়াগুলো, সেগুলোর জন্য অবশ্যই আমাদের ভোকাল থাকবো। একটা ফেসবুক স্ট্যাটাস আমি মনে করি, যেদিন ভারতে দুজন আসামিকে গ্রেপ্তার করা হলো, একজন ব্যক্তি তিনি ফেসবুকে লিখেছেন, রাতারাতি একটা পেশা হারিয়ে গেল। তিনি, আমি যতটুকু বুঝতে পারি, তিনি মিন করতে চাইছিলেন যে এই যে শরীফ ওসমান বিন হাদি, ইনি যে শহীদ হয়েছেন, এনার এই ঘটনা নিয়ে অনেকেই এক ধরনের রাজনৈতিক এক ধরনের পেশা তৈরি হয়েছিল আর কি। এই ব্যাপারটা তারা বলছেন যে এখানে নানা রকম ব্যবসা বাণিজ্যর সুযোগ তৈরি হয়েছিল। কি ধরনের কেউ বলছিলেন, আপনি বললেন যে আপনারা কিছু মগ এবং এইসব দেখাচ্ছেন। আমরা দেখেছি যে অনেক নানা রকম পোশাক বিক্রেতাদের একটা তৈরি হয়েছিল, হাদির বিচার চাই, এরকম একটা হয়েছিল। আবার এরকমও দেখা গেছে যে অনেকেই নতুন করে পেরিফেরিতে উঠে আসছেন, এই বিচারের দাবি এবং এটসেট্রা চেয়েছে। সো এটা আমার অনুধাবন না, এটাও আমি একজনের লেখা থেকে মনে করলাম। সো এই জায়গা থেকে আপনার ব্যাখ্যাটা কি? শহীদ শরীফ ওসমান হাদির বিচার চাওয়া, তার দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা যদি ব্যবসা হয় তাহলে আমি বলবো যারা ভাবছে এই ব্যবসায় ধস, তারা আসলে খুব ভুলে আছে। এতদিন পর্যন্ত বিচারের দাবিতে ফোকাস থাকার কারণে আমরা আসলে এই ব্যবসাটা করতে পারিনি ঠিকঠাক মতো। তার দর্শন যে সবার কাছে ছড়িয়ে দেওয়া, এটা আমরা ঠিকঠাক মতো করে উঠতে পারিনি। এখন থেকে এই বিজনেসটা আমরা পুরোদমে করব, যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে তাদের নেতার যে কথা, তাদের প্রিয় মানুষের যে কথা, এগুলো যে ছড়িয়ে দেওয়া, তার যে কাজগুলো ছিল, তার অনেক অপ্রকাশিত কবিতা আছে, তার নিজস্ব বলে যাওয়া জীবনী আছে, এই সব কিছুই আমরা বাজারে আনবো এবং এটাকে আমরা বাণিজ্যিকরণ করব। কারণ হচ্ছে আপনি দেখুন, এত বছর পরেও যে মানুষগুলো রিলেভেন্ট থেকেছে, সেটা তো তাদের কাজ সবার কাছে ছড়িয়ে যাওয়ার মাধ্যমেই থেকেছে। তো শহীদ শরীফ ওসমান হাদি বেঁচে থাকবেন, সেটা যদি আমরা এই বিজনেস না করিও বেঁচে থাকবেন, কিন্তু যেভাবে তাকে মিসইন্টারপ্রিট করা হচ্ছে, তাকে সঠিকভাবে সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের ইনকিলাব মঞ্চের দায়িত্ব। এবং এই কাজটাকে যদি কেউ মনে করে যে বিজনেস, ইট ইজ, আমাদের কোনো সমস্যা নেই। আপনি এটাকে যে কোনোভাবে ফ্রেম করতে পারেন, বিজনেস বলতে পারেন। আমরা শহীদ ওসমান হাদিকে লিটারালি বেচবো, আপনারাও বেচেন। আপনাদের কোনো রাজনৈতিক যদি নেতা থাকে, যাকে ঘিরে আপনাদের বেচার কোনো ওয়ে থাকে এবং তার দর্শন ছড়িয়ে দেওয়ার জন্য যদি আপনার বিজনেস করা লাগে, করুন, কোনো সমস্যা নেই আমাদের, আমরাও করব। আচ্ছা, একটু আমরা ইনকিলাব মঞ্চ নিয়ে অনেক আলাপ করলাম, আপনার আরেকটা পরিচয় আছে, সেটা নিয়ে একটু সামান্য আলাপ করতে চাই, খুব বেশি সময় নেই। আপনি মহেশখালী থেকে ঢাকায় পড়তে এসেছিলেন, আপনি কি ভেবেছিলেন আপনি ডাকসুর নেত্রী হবেন?
না, আমি কখনো ভাবিনি। আমি কখনোই রাজনীতি করতে চাইনি। বিশেষ করে যখন আওয়ামী রেজিম ছিল। রাজনীতি জিনিসটাকে আসলে আ মানে কি বলবো? তখনকার যে প্রচলন ছিল সেটাকে ঘৃণা করতাম। কিন্তু সবসময় আমি পলিটিক্যালি ভোকাল ছিলাম। রাজনৈতিক যে ইভেন্টগুলো হতো, বিভিন্ন আন্দোলন, আ আমার মনে আছে আমি ১ম রাজনীতি সচেতন হয়ে উঠি কোটা আন্দোলনের মাধ্যমে। সরি, নিরাপদ সড়ক আন্দোলন। কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রায় সমসাময়িক সময়ে হচ্ছিল। এরপর শহীদ আবরার ফাহাদ যখন মৃত্যুবরণ করলেন, এইটা আসলে আমার জীবনের খুব বড় একটা চেঞ্জ আনে যে এই ব্যাপারগুলোতে আসলে কথা বলা জরুরি। তো ওখান থেকেই আসলে আওয়ামী বিদ্বেষী হয়ে ওঠা, আওয়ামী লীগের যে অত্যাচারগুলো ছিল সেগুলোর এগেইনস্টে আপনি নিজে ভোকাল হওয়া। কখনো অত্যাচারের শিকার হয়েছেন? আমি কখনো এভাবে যদি বলেন যে আমার উপর জেল-জুলুম, এটা আমি কখনো আওয়ামী লীগের আপনি শিকার তো হলে হইনি। থাকতেন, কোন হলে? আমি হলে থাকিনি। আমি আচ্ছা। হলে থাকিনি এই একটা কারণেই আমার যারা ফ্রেন্ড হলে থাকতো তাদেরকে প্রোগ্রাম করতে হতো দেখতাম। তাদেরকে দিন নাই রাত নাই যখন খুশি যখন ডাকবে নেটার প্রোটোকল দেওয়ার জন্য চলে যেতে হতো। এবং আমার যে হল সেই হলে এরকমও ঘটনা আম আছে যে নেত্রীর সাথে মনোমালিন্য হওয়ার কারণে শারীরিক প্রহার। তো এই ঘটনাগুলো আসলে কখনোই আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি যেমনই হই আমার প্রচণ্ড আত্মসম্মানবোধ আছে। তো এই আত্মসম্মানবোধ নিয়ে যখন আমি হেঁটে যাব, আমার বিশ্ববিদ্যালয়ের আরেকজন হেঁটে যাবে, তাকে দেখে আমার দাঁড়িয়ে যেতে হবে, তাকে আমার সালাম দিতে হবে। এটা কখনো আমার ডিগনিটিতে আসে নাই যে আমি এটা করতে পারবো। তো এইজন্য আমি কখনো হলে থাকিনি। জুলাইয়ের পরে আমি হলে উঠেছি। আপনি কি ইসলামী ছাত্রী সংস্থা করতেন? আমি কখনোই কোনো সংস্থা করিনি, কোনো রাজনৈতিক দল করিনি। অনেকে আমাকে ছাত্রলীগও বলে আমার একটা স্লোগানের কারণে। তো কোনটা? এই যে জয় বাংলা স্লোগান যেটা ছিল, যেটা আমি মজা করে বন্ধুদের মাঝে দিয়েছিলাম। তো সেটার জন্য আমাকে ছাত্রলীগ বলা হয়। কিন্তু আমার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে কোনো অ্যাফিলিয়েশন নাই। কোন প্রেক্ষাপটে আপনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলে নির্বাচন করার সিদ্ধান্ত ওকে, নিয়েছিলেন? ফাইন। আমি যখন নির্বাচন আমি করব কি করব না আমি খুবই কনফিউজড ছিলাম। আমার মনে হয়েছে যে আমি তখন অলরেডি জাতীয় রাজনীতিতে রিলেভেন্ট ছিলাম। ইনকিলাব মঞ্চ যখন আ আমি যখন সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো তখন আমরা ভেবেছি যে আমাদের তো আরো অনেকগুলো কাজ আছে, সাংস্কৃতিক যে লড়াইগুলো এগুলো বাকি আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে ডাকসু করা উচিত না। কিন্তু সেদিন রাতে যখন পরের দিন ছিল লাস্ট ডেট, অথবা না, ফার্স্ট ডেট সেদিন হচ্ছে এই ফর্ম তোলা হবে। সেদিন আমরা ভাবলাম যে ডাকসু করা উচিত কিনা। সকলে পরামর্শ দিল যে করা উচিত। অন্তত কালচারাল কাজগুলো করার জন্য হলেও করা উচিত। তখন হচ্ছে ওসমান ভাই এবং আমি সিদ্ধান্ত নিলাম যে মুক্তিযুদ্ধ সম্পাদক করা যায়। এটা দিয়ে আমরা অনেক কালচারাল কাজ করতে পারবো। আম বিশেষ করে হচ্ছে যেভাবে এখন যেভাবে ফ্রেম করা যায় এগুলো অনেকগুলা ভেঙে দেওয়া যাবে। বিশেষ করে যেভাবে ৭১ এবং জুলাইকে মুখোমুখি দাঁড় করানো হয়, এই ফ্রেমিংগুলো ভেঙে দেওয়া যাবে। এখান থেকে যদি কাজ করার সুযোগ হয়, তখন আমি মুক্তিযুদ্ধ সম্পাদক পদে কাজ করার জন্য করি। তখন ভাবলাম যে আমি নিজে স্বতন্ত্রভাবে দাঁড়াবো, কিন্তু যে লজিস্টিক বা যে ধরনের সব প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, এটা আমার একার পক্ষে সম্ভব না। এবং ইনকিলাব মঞ্চ জানেন যে সবসময় ক্রাউড ফান্ডিং এ চলেছে, জনগণের টাকায় চলেছে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে ওই টাকায় আমার করা উচিত না, ডাকসু করা উচিত না। সেজন্য আমি ভেবেছি যে কোনো একটা প্যানেলে যাওয়া আমার উচিত। তখন আমি বলেছিলাম যে যেই প্যানেল থেকে আমার মনে হবে যে আমি আমি ভালো করব, তো আমি সেই প্যানেলেই যাব। তখন তারপর আমাকে মনে করলেন যে শিবির থেকে করলে আপনি ভালো করবেন। না, সো ওটা কি শিবির একটা নিজেই আমাকে অ্যাপ্রোচ করেছে। শুধু আচ্ছা। শিবির না, বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি, তখন ছাত্র সংসদ ছিল, বাকছাস। তারপরে হচ্ছে আরো ২-১ টা অর্গানাইজেশন আমাকে অ্যাপ্রোচ করে তাদের সাথে প্যানেলে যাওয়ার জন্য। তো পরবর্তীতে আমার মনে হলো যে সবকিছু মিলিয়ে যদি ছাত্র শিবিরের সাথে যাই, আমি তো অবশ্যই ভোটে দাঁড়িয়েছি কেন? আমার জিতা দরকার। তো ছাত্র শিবিরের একটা বড় ভোট ব্যাংক আছে, যেটা ছাত্র দলেরও আছে। তো ছাত্র দলে গেলেও হয়তো আমি পারতাম যদি তারা আমাকে অ্যাপ্রোচ করতো। আমি তাদেরকে বলেছি যদি ছাত্র দলে অ্যাপ্রোচ করতো আমি হয়তো ছাত্র দলেই যেতাম। যেহেতু ছাত্র মানে শিবিরে অ্যাপ্রোচ সোজা করে কথায় গেছি। আপনি জয়ের জন্য আপনি প্যানেলটা বেছে নিয়েছিলেন। আপনি যে সেপ্টেম্বরে আপনাদের ডাকসু নির্বাচন হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ৭ মাস, ৬ মাস হয়ে গেছে। এই ৬ মাসে আপনি মুক্তিযুদ্ধ সম্পাদক হিসেবে কি করেছেন? আ আমাদের হচ্ছে আমার যে বাজেট আমি দিয়েছিলাম, আমাদের তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আমার তো ব্যক্তিগত কোনো টাকা-পয়সা নাই। তো যে কাজ আমি করব সেটা অবশ্যই আমি বিশ্ববিদ্যালয়ের টাকায় করব। তো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমাকে টাকা দিয়েছে ৳১,০০,০০০। ৳১,০০,০০০ মুক্তিযুদ্ধ নিয়ে কি করা যায় আমি এখনো জানি না। তারপর তবে কি আমি বেশ ৳১,০০,০০০ নিয়ে কি করলেন? ৳১,০০,০০০ কি খেয়ে ফেললেন নাকি ওখানে জমা আছে? ৳১,০০,০০০ নিয়ে আমি অনেকগুলোই কাজ করেছি। শুধু ৳১,০০,০০০ না, এর বাইরে আমার নিজস্ব ব্যক্তিগত খরচ দিয়েও করেছি। যেমন আমরা মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্রগুলো সেগুলো দেখিয়েছি, কুইজ আয়োজন করেছি। আমরা আ একটা গবেষণা প্রণোদনা দেওয়ার হচ্ছে ঘোষণা দিয়েছি। আমরা যে বিভিন্ন দিবসগুলো ছিল যেমন ৭ই আগস্ট, ৭ই নভেম্বর,
তারপরে হচ্ছে ৭ অক্টোবর যে সিগনিফিক্যান্ট যে দিবসগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেগুলো প্রত্যেকটাই আয়োজন করে পালন করা হয়েছে। এবং গত পরশুদিন উইমেন্স ডে ছিল, সেদিন হচ্ছে আর্টিকেল রাইটিংয়ের একটা দেওয়া হয়, সেটা একটা বই আকারে আসবে, বিয়ন্ড দ্য ব্যাটল ফিল্ড, যেটা হচ্ছে বীরাঙ্গনাদের নিয়ে। ৮ই মার্চের কথা বলছেন আপনি? জি, 8 মার্চ। আর বীরাঙ্গনাদের নিয়ে কি হচ্ছে? বীরাঙ্গনা দিনে একটা আর্টিকেল রাইটিং কম্পিটিশন হচ্ছে, যেটার ভালো লেখাগুলো দিয়ে একটা ক্রোড়পত্র বের হবে। ২১শে ফেব্রুয়ারিতে আমরা হচ্ছে বুকমার্ক বিতরণ করেছি বাচ্চাদের মধ্যে, যাতে তারা আমাদের ইতিহাসগুলো সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। এরকম অনেকগুলো কাজ আছে, যেটা আমি যেদিন আমার ইচ্ছা আছে, যেদিন আমি আমার দায়িত্ব ছাড়বো তার আগে আমি একটা আর্কাইভ করে রেখে যাবো যে আমি কী কী কাজ করেছি। ফাতিমা তাসনিম জুমা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আহ, আমার মনে হয় আমাদের এই আলাপটা আরও অনেক লম্বা সময় ধরে করলে ভালো হতো। ফাতিমা তাসনিম জুমার সঙ্গে আমি আরও একদিন পডকাস্টে বসার আগ্রহ জানিয়ে রেখে, এবং আশা করি আরও একদিন আমরা বসতে পারবো, দর্শকদের সেটি জানিয়ে রেখে কথা চলকের এই পর্ব আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য।